জানিয়ে দেব আজকের বাছাই করা খবরগুলি। প্রথমেই শিরোনাম। স্কুলে ফেরুন শিক্ষকরা, নতুন নির্দেশে ক্ষোভে ফুঁসছেন চাকরিচ্যুতরা। নীলবাতি গাড়িতে প্রতারণা, ধৃত ভুয়ো কাস্টমস অফিসার। ওয়াকফ সম্পত্তিতে স্থিতাবস্থা বজায়, মোদী সরকারের জবাব তলব সুপ্রিম কোর্টে। সাত পাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ, পাত্রে বিজেপি মহিলা মোর্চা নেত্রী। স্ত্রী পরকীয়ার পথে বাধা, নোয়াপাড়ার বিএসএফ জওয়ানের হাতে স্ত্রীর খুনে চাঞ্চল্য। সম্প্রীতির নজির মুর্শিদাবাদে, হিংসার মাঝেও হিন্দু প্রতিবেশীর ঘর আগলে রাখলেন মুসলিমরা। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর। কিন্তু রাজ্য স্কুলগুলির কথা বিবেচনা করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি, যেখানে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ অনুযায়ী নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, যেখানে আপৎকালীন স্বস্তি দেখছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে আপৎকালীন একটা স্বস্তি পাওয়া গিয়েছে, কিন্তু এটা স্বস্তি সাময়িক। এটা আমাদের কাছে আশাব্যঞ্জক একটি খবর। সুপ্রিম কোর্টে এদিনে নতুন নির্দেশের পর চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে অবশ্য দেখা গিয়েছে অসন্তোষ। চাকরিহারা যোগ্য শিক্ষক মেহবুব মন্ডল বলেন, একটা আমাদের কাছে সাময়িক স্বস্তি নয়, কারণ আমরা স্কুলে যাওয়ার পর থেকেই মাথায় আসবে এই বছরের পর এই স্কুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাদের কথাই সায় দেন শিক্ষামন্ত্রীও। ব্রাত্য বসু বলেন, যতক্ষণ না বঞ্চিত যোগ্য শিক্ষকরা আইনি পরামর্শ সহ তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ আমাদের স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, আমরা যাতে ওদের পূর্ণ সহযোগিতা দিয়ে পাশে থাকতে পারি। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে একটি সুবিধা দেওয়া হলেও যেখানে বাদ পড়ে যান গ্রুপ ডি ও সির অশিক্ষক কর্মীরা, যদিও তাদের পাশে থাকার বার্তা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটা পরের ধাপ, যোগ্য অশিক্ষক কর্মীদের পাশেও আমরা আছি, ওদের চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসেছে তাদের ক্ষেত্রে আমরা সর্বতোভাবে থাকব। আমরা আপাতত এটুকু বলতে পারি, তবে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী তাদের সঙ্গেও বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে নিজেকে কাস্টমস অফিসার বলে পরিচয় দিতেন, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিতেন। বহু মানুষের কাছ থেকে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ভুয়ো কাস্টমস অফিসার। শেষে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লেন মিহির ঘোষ নামে ওই যুবক। বৃহস্পতিবার কাঁচরাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া থানার রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা মিহির। পুলিশ সূত্রে খবর, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, সস্তায় সোনা পাইয়ে দেওয়ার প্রলোভন সহ নানা ধরনের চমকদার গল্পের আড়ালে প্রতারণা করতেন তিনি। তবে স্থানীয় বাসিন্দারা কাস্টমস অফিসার ভেবে সন্দেহ করতেন না তাকে। বিগত 3 মাস ধরে রবীন্দ্রনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকছিলেন মিহির। এর আগে তিনি বারাসাতে ভাড়া থাকতেন, সেখানেও তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। কাস্টমস অফিসার পরিচয় দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি আদায় করেছেন বলে অভিযোগ। টাকার বিনিময়ে কেউ চাকরি পাবেন, আবার কেউ কম দামে সোনা কিনবেন, এই ধরনের প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক মিহির। সম্প্রতি প্রতারিতদের কয়েকজন কাঁচরাপাড়ায় মিহিরের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগের পরই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। বৃহস্পতিবার কাঁচরাপাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বারাসাত থানার তদন্তকারী দল হানা দেয় অভিযুক্তের বাড়িতে। সেখান থেকেই হাতে নাতে পাকড়াও করা হয় তাকে। এই বিষয়ে বারাসাত থানার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, আদেও তিনি কাস্টমস অফিসার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চাকরি দেওয়ার নাম করে এবং সোনা ব্যবসা ছদ্মবেশে এই প্রতারণার কারবার চলত। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু হয়েছে। আপাতত ওয়াকফ সম্পত্তিতে ডিনোটিফাইড করা অর্থাৎ ওয়াকফ বলে ঘোষণা করা যাবে না। বৃহস্পতিবার সংশোধনী ওয়াকফ আইন নিয়ে মামলার দ্বিতীয় দিনে শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি 5ই মে। এই সময়কাল পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তি তা ওয়াকফ বা ইউজার হলেও তা ওয়াকফ তালিকা থেকে বের করা যাবে না। এই বিষয়ে 1 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তার বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়া এই সময়ের মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে নতুন কোনো নিয়োগ করা যাবে না। এদিন সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি বিষয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও এই বেঞ্চের অন্য 2 সদস্য বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন এদিন দুপুর 2টোয় মামলা শুনানি শুরু করেন। প্রধান বিচারপতি বলেন, 1995 সালের ওয়াকফ আইনে যে সম্পত্তিগুলিকে ওয়াকফ বলে ঘোষণা করা হয়েছে সেগুলির কোনো পরিবর্তন হবে না। তখন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে 1 সপ্তাহ সময় চেয়ে নেন। তিনি বলেন, আমাকে 1 সপ্তাহ সময় দিন, আমি প্রাথমিক কিছু বিষয় জানাতে চাই। তখন বেঞ্চ জানায়, এর মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে কোনো নিয়োগ করা যাবে না। AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড, জামিয়াত উলেমা হিন্দ, দক্ষিণের রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ ঘড়ি এবং মোহাম্মদ জাভেদ সহ অনেকে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। অবশেষে কুমারত্ব খুঁজছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামীকাল শুক্রবারে বিয়ের বসেছেন দাপুটে বিজেপি নেতা। পাত্রে বিজেপি মহিলা মোর্চার কর্মী রিঙ্কু মজুমদার। দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটে বিয়ের আসর বসবে বলে সূত্রের খবর। অনেক কম বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন দিলীপ ঘোষ। তিনি বারবারই প্রকাশ্যে বিয়ে না করার কথা বলে এসেছেন। এদিকে হঠাৎই তার বিয়ের খবরে রাজনীতিতে অন্য হাওয়া বইছে। এই খবরে ইতিমধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদকে।
দিলীপ ঘোষের বাড়িতে তার বৃদ্ধা মা আছেন। এবার 7 পাকে বাধা পড়তে চলেছেন দিলীপ ও রিঙ্কু। পাত্র বিবাহ বিচ্ছিন্ন, তার একটি ছেলে আছে, তার বয়স 25 এবং তিনি তথ্য প্রযুক্তি কর্মী। দলীয় কাজের সূত্রে পরিচয় দিলীপ ও রিঙ্কুর, সেখান থেকেই হয় এই সিদ্ধান্ত। সূত্র জানা গেছে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। দুই পরিবারের নিকট আত্মীয়রাই শুধু উপস্থিত থাকবেন বিয়েতে। রাজনৈতিকভাবে দিলীপ ঘোষ ডাকাবুকো হলেও বিয়ের প্রস্তাব কিন্তু আসে রিঙ্কু মজুমদারের দিক থেকেই। প্রথমে নারাজ, তারপর নিমরাজি এবং তারপর রাজি হন পাত্র। গত 3রা এপ্রিল ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন রিঙ্কু দেবী ও তার পুত্র। আর সেখানেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন রিঙ্কু মজুমদারকে। স্বামীর পরকীয়ায় পথের কাটা স্ত্রী, সেই পথের কাটা সরতা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল বিএসএফ জওয়ান স্বামীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দময় এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা উঠেছে উত্তর 24 পরগনার নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম পম্পা চট্টোপাধ্যায়। স্ত্রীকে খুনের অভিযোগে নিহতের স্বামী দীপঙ্কর চট্টোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। তবে এটি খুন নাকি ময়না তদন্তের রিপোর্ট এলে স্পষ্ট বলে হবে জানিয়েছে নোয়াপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে বছর 30-এর আগে পম্পার সঙ্গে ঘটে করা বিয়ে হয়েছিল পাশের পাড়ার আনন্দমঠ এলাকার বাসিন্দা দীপঙ্করের। দীপঙ্কর বিএসএফ এ কর্মরত। পম্পার বাপের বাড়ি ইচ্ছাপুরের মিস্ত্রি পাড়ায়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয়ে খুঁটিনাটি অশান্তি লেগে থাকতো বলে অভিযোগ। আবার তা মিটেও যেত, কিন্তু ইদানিং সেই অশান্তি চরমে উঠেছিল। অভিযোগের নেপথ্যে ছিল বিএসএফ জওয়ান স্বামীর পরকীয়া সম্পর্ক। স্বামীর পরকীয়ার সম্পর্ক জেনে ফেলেছিলেন স্ত্রী পম্পা, আর তার জেরে নিত্য অশান্তি লেগে থাকতো দম্পতির মধ্যে। বুধবার রাতেও এ নিয়ে এক প্রস্থ ঝগড়া হয় দুজনের মধ্যে। তারপর ঠিক পরের দিনই বৃহস্পতিবার সকালে মেলে পম্পার নিথর দেহ। মৃতের পরিবারের দাবি তার গলায় ছিল কালশিটে দাগ, হাত পায়েও ছিল আঁচড়ানোর দাগ। তা থেকে স্পষ্ট পম্পাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘরের বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখে তারা। এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই সঙ্গে নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও খুনের অভিযোগ মানতে চাননি মৃত পম্পার শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দিলীপ কুমার চট্টোপাধ্যায়। তার কথায়, স্ত্রী মারা যাওয়ার পর থেকে বৌমা আমার সমস্ত দেখভাল করত। মেয়েকে নিয়ে অনেকদিন ধরেই খুব টেনশনে ছিল বৌমা। মেয়ের হায়দ্রাবাদে গিয়ে পড়াশোনা করার টাকা কিভাবে জোগাড় হবে সে নিয়ে সবসময় হতাশায় ভুগত। হতাশার জেরে সম্ভবত স্ট্রোক থেকে এই মৃত্যু হয়ে থাকতে পারে। খুন করা হলে তো বৌমার শরীরে রক্ত থাকবে, সেরকম কিছু দেখিনি। বাকিটা পুলিশের তদন্তের বিষয়, তদন্ত হলেই সবটা সামনে আসবে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে মৃত পম্পার বাপের বাড়ির তরফে খুনের অভিযোগ দায়ের হয় নোয়াপাড়া থানায়। অভিযোগ খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি গণেশ বিশ্বাস। হিংসা রুখে সম্প্রীতির নজির, হিন্দু প্রতিবেশীর বাড়ি আগলে রাখলেন মুসলিমরা। অশান্তির আবহে শামশেরগঞ্জ ব্লকের পূর্ব রতনপুরে স্বাভাবিক দৃশ্য। যখন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে দিন কয়েক ধরে পড়েছে শামশেরগঞ্জের ব্লকের বিভিন্ন গ্রাম থেকে শহর, বাড়ি ভাঙচুর, লুটপাট, খুন, হানাহানি, তখন বিধ্বস্ত পূর্ব রতনপুরের বাসিন্দারা শুধুমাত্র হৃদয়ের কথা শুনেছেন। মানিক দাস আর সানাউল শেখের গল্প যেন হার মানাবে রূপকথাকেও। সানাউল শেখ ও তার ভাই উকিল শেখের বাড়ির উল্টো দিকেই বাড়ি মানিক দাসের। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির আগুনে যখন পুড়ছে, তার আঁচ এসে পড়ে বাড়ির কাছে। কিন্তু আগুন মানিকের চৌকাঠ পেরোতে দেয়নি সানাউল উকিলরা। কারণ হিন্দু মুসলিম ভেবে তো তারা কখনো একসঙ্গে থাকেননি। তাদের পরিচয় তারা প্রতিবেশী। তাই আগাগোড়া বন্ধু মানিকের পাশে থেকে গেছেন সানাউলরা। মানিক জানাচ্ছেন, আমার বাড়িতে হামলা করতে আসে বেশ কিছু বহিরাগত মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিবার নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই খবর পাওয়া মাত্র মানিকের বাড়ি আক্রমণ থেকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়েছে কিন্তু তার বন্ধু। দাঙ্গাবাজদের সরিয়ে দিতে তারা সক্ষম হলেও কিছুক্ষণ পর আবার অস্ত্র নিয়ে চড়াও হয় তারা। সানাউল শেখ বলেন, সেই সমস্ত বহিরাগতদের প্রথমে বহু কষ্টে সরানোর পর আবার দেখে কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে হাজির ওরা। ওদের বলি শান্তিতে থাকতে দে। আমরা তো হিন্দু মুসলমান যুদ্ধ চাইছি না। ওদের বাড়ির তরকারি আমরা খাই, আমাদের খাবার ওরা খায়। আমরা কোনোভাবেই তাদের ওপর হামলা হতে দেব না। বারবার তারা তাও চলে আসছিল। সকলে মিলে আমরা রুখে দাঁড়িয়ে ওরা পালিয়ে যায়। বছর 65 ইন্দ্রজিৎ সাহা জানান, পূর্ব রতনপুরের প্রায় 85% মুসলিম পরিবার বাস করেন, হিন্দু 15%। আমরা খুব শান্তিতে আছি। একসঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি, সুখে শান্তিতে আছি। এখানে কোনো ঝামেলা নেই। পুজোর সময় আমরা ওদের নিমন্ত্রণ করি, ঈদে আমাদের নিমন্ত্রণ করে। আমরা বিভেদ বুঝি না। সেই রীতি বজায় রেখে এই অস্বস্তির রক্ষার লড়াই ওরা আমাদের বুকে আঁকড়ে রেখেছে।